সবাইকে স্বাগত আরও একটি নতুন সাজেশন সেশনে। ক্লাস 9-এর জন্য আজকের এই ভিডিও। যারা পশ্চিমবঙ্গ বোর্ডের তরফ থেকে ক্লাস 9-এ পড়ছো এবং ফার্স্ট সেমেটিভ পরীক্ষা দিয়ে উঠলে সেকেন্ড সেমেটিভ পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওয়ে তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের অধ্যায় 3 এর থেকে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন থাকবে। আজকের এই ভিডিওয়ে একদম পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোই থাকবে একদম প্রপার অ্যান্সারের সঙ্গে। এবং বিশ্বাস করতে হবে তোমাকে যে আজকে আমি তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো দেব তার বাইরে থেকে তোমাদের পরীক্ষায় আসার কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যেই তোমাদের আগের একটি ভিডিওয়ে 3 নম্বর চ্যাপ্টার থেকে 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে, মার্কস 1-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, না হলে চ্যানেলে গিয়ে তুমি ভিডিওটা দেখতে পারো। আজকের এই ভিডিও তোমাদের মার্কস 2 এবং মার্কস 4, এই মার্কস 2 এবং মার্কস 4-এর প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের বলবো যে কী কী তোমাদের পরীক্ষায় আসতে পারে। সাজেশন থাকবে, নোটস থাকবে এবং মার্কস 4-এরও প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ থাকবে। তাই আজকের এই ভিডিও একদম স্কিপ না করে আমার সঙ্গে থাকো, বিশ্বাস রাখো, যা প্রশ্ন বলবো এগুলোই পরীক্ষায় আসবে। শুরু করছি আজকের কোয়েশ্চেন সেশন। তার আগেই বলে রাখি, মার্কস 2 এবং মার্কস 4 দুটোরই অ্যান্সার আজকের এই ভিডিও থাকবে। সেহেতু সব প্রশ্নের উত্তর আমার পক্ষে মুখে পড়ে দেওয়া সম্ভব নয়, তা করলে ভিডিও 1 ঘন্টা পার হয়ে যাবে। তাই প্রয়োজন মতো যে প্রশ্নের উত্তরগুলো অপেক্ষাকৃত বড় সেগুলো তোমাদের আমি স্ক্রিনশট নিয়ে নিতে বলবো, তোমরাও তখন স্ক্রিনশট নিয়ে নিও। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তাই একদম কোনোটাকে লেস ইম্পর্টেন্স, কোনোটাকে মোর ইম্পর্টেন্স দিও না, ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে প্রশ্নগুলো মুখস্থ করবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ভিয়েনা কংগ্রেস আহ্বানের কারণ কি? উত্তর হলো ওয়াটারলু যুদ্ধে 1815 সাল ফরাসি সম্রাট নেপোলিয়নের পরাজয়ের অর্থ ছিল তার নির্মিত বিশাল সাম্রাজ্যের পতন। নেপোলিয়ন যে অঞ্চলগুলি জয় করেছিলেন তার ভাগ্য নির্ধারণ করা প্রয়োজন ছিল, তাই নেপোলিয়নকে পরাজিত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতারা নেপোলিয়নের যুদ্ধে বিধ্বস্ত ইউরোপের রাজনৈতিক মানচিত্র পুনর্গঠনের জন্য ভিয়েনায় মিলিত হয়। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, ভিয়েনা কংগ্রেসে কারা প্রতিনিধি ছিলেন? ভিয়েনা কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিনিধি ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স ভন মেটারনিচ। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা ছিলেন ফ্রান্সের প্রিন্স ট্যালিয়ার্ড, ভিসকাউন্ট ক্যাসলেরিগ এবং ইংল্যান্ডের ডিউক অফ ওয়েলিংটন। প্রুশিয়ার হার্ডেনবার্গ, রাশিয়ার জার আলেকজান্ডার প্রথম, অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্সিস প্রথম এবং প্রুশিয়ার সম্রাট ফ্রেডরিক উইলিয়াম তৃতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে, ক্ষমতার ভারসাম্য নীতি অনুসারে ইউরোপে কী ব্যবস্থা করা হয়েছিল? উত্তর হলো, সমগ্র ইউরোপে শান্তি বিরাজমান রাখার জন্য ভিয়েনা কংগ্রেসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইউরোপের বিভিন্ন দেশের ক্ষমতার ভারসাম্য বজায় রাখা উচিত, যাতে কোনো দেশ অন্য দেশকে হুমকি দেওয়ার মতো শক্তিশালী না হতে পারে। ইউরোপের শান্তি বিঘ্নিত করার জন্য ফ্রান্স দায়ী ছিল, তাই তার ক্ষমতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল। ইউরোপের স্থায়ী শান্তির ধারণাকে সামনে রেখে বাভারিয়া, হল্যান্ড, সাক্সেনি, সার্ডিনিয়া এবং প্রুশিয়ার ক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 4, বৈধতার নীতি অনুসারে ইউরোপে কী কী ব্যবস্থা করা হয়েছিল? বৈধতার নীতি অনুসারে বোরবন রাজবংশের নতুন রাজা লুই অষ্টাদশ ফরাসি সিংহাসনে আরোহণ করেন এবং অ্যারেঞ্জ হাউসকে হল্যান্ডের সিংহাসনে পুনরুদ্ধার করেন। স্যাভয় হাউসকে ইতালির পিডমন্ট রাজ্যে পুনরুদ্ধার করা হয় এবং পোপকে তার পোপ রাজ্যে পুনরুদ্ধার করা হয়। নেপোলিয়ন কর্তৃক উৎখাত করা ছোট রাজ্যের শাসকদেরও তাদের নিজ নিজ অঞ্চলে ফিরিয়ে আনা হয়। কিং লুইস অষ্টাদশ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, ভিয়েনা কংগ্রেসের প্রধান দুর্বলতাগুলি কি কি ছিল? উত্তর হলো, ভিয়েনা কংগ্রেসের নির্মিত ব্যবস্থাটি বেশি দিন স্থায়ী হয়নি। এর প্রধান দুর্বলতাগুলি ছিল, 1 নম্বর, এটি জনগণের ইচ্ছাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছিল। জনগণ ফরাসি বিপ্লবের শিক্ষা ভুলে যায়নি এবং দাবি করেছিল যে সরকার এমনভাবে গঠন করা উচিত যাতে শাসিতদের ইচ্ছা থেকে তাদের অধিকার আদায় করা যায়। কোয়েশ্চেন নাম্বার 2, অধিকন্তু জার্মানি,
এবং ইতালির মতো কিছু দেশ একই ভাষাভাষী এবং একই জাতীয়তার মানুষদের পৃথক রাজ্যে বসবাস করতে বাধ্য করা হয়েছিল, যেখানে দেশগুলিকে কৃত্রিমভাবে বিভক্ত করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 6 বলার আগে বলে রাখি, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং ইতিমধ্যে এক্ষুনি তোমাদের যেই চ্যাপ্টারে তোমাদের সাজেশন লাগবে, নোটস লাগবে, সেটা আমাকে কমেন্ট করে জানাও। সেটা হতে পারে ভূগোল, হতে পারে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের যে কোনো পার্ট, যে কোনো সাবজেক্টের ক্লাস 9-এর তোমাদের যেই চ্যাপ্টারের নোটস লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি অবশ্যই তাহলে নেক্সট ভিডিওটা সেই চ্যাপ্টারের ওপর, সেই সাবজেক্টেরও বানাবো। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে, এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে, মেটারনিক ব্যবস্থা কী ছিল? 1815 থেকে 1848 সাল পর্যন্ত অস্ট্রিয়ান মন্ত্রী মেটারনিক ছিলেন ইউরোপের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ছিলেন ইউরোপীয় কূটনীতির কেন্দ্রিক ব্যক্তিত্ব। তিনি চরম প্রতিক্রিয়াশীলতার প্রতিনিধিত্ব করেছিলেন এবং গণতন্ত্র ও জাতীয়তাবাদ উভয়েরই শত্রু ছিলেন। তার নীতি ছিল স্থিতাবস্থা বজায় রাখা, পরিস্থিতি যেমন ছিল তেমনই রাখা। তাই তিনি সংস্কারের সমস্ত দাবি, জাতীয় স্বাধীনতার জন্য সমস্ত সংগ্রাম, স্বায়ত্তশাসনের সমস্ত আকাঙ্ক্ষা প্রতিরোধ করার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। তিনি ইউরোপকে 1789 সালের আগের অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করেছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 7, 1815 থেকে 1848 সালের মধ্যবর্তী সময়কে মেটারনিচের যুগ বলা হয় কেন? মেটারনিচ 1815 থেকে 1848 সাল পর্যন্ত ইউরোপের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ওয়াটেরিউর যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্টের পতনের পর মেটারনিচ কেবল অস্ট্রিয়ার রাজনীতিতেই নয়, সমগ্র ইউরোপের রাজনীতিতে কেন্দ্রীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তার সীমাহীন প্রভাবের কারণে 34 বছরের সময়কালকে ইউরোপের ইতিহাসে মেটারনিচের যুগ বলা হয়, যেটা হলো 1815 থেকে 1848 সাল। ক্যারিসবার্গ ডিক্রি কী ছিল? বিখ্যাত কার্লসবার্গ ডিক্রি, এটা কার্লসবার্গ ডিক্রি হবে, ক্যারিসবার্গ ডিক্রি দেওয়া আছে। কার্লসবার্গ ডিক্রি ছিল 1819 সালে বোহেমিয়ার কার্লসবাদে অনুষ্ঠিত প্রধান জার্মান রাজ্যগুলির মন্ত্রীদের একটি সম্মেলন কর্তৃক জারি করা একাধিক প্রস্তাব। তাহলে কার্লসবার্গ ডিক্রি হচ্ছে একাধিক প্রস্তাব, যেটা জারি করেছিল কে? জার্মান রাজ্যগুলোর মন্ত্রীদের একটি সম্মেলন। জার্মান ডায়েট মেটারনিচের নির্দেশে কার্লসবার্গ ডিক্রি পাশ করে, যা ছাত্র সমাজ এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপের চেষ্টা করেছিল। ষড়যন্ত্রমূলক সংগঠনগুলির অনুসন্ধানের ক্ষমতাসহ একটি কেন্দ্রীয় তদন্ত কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছিল। এই ডিক্রিগুলি জার্মানিতে উদার প্রচারণার ওপর কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে সকল ধরনের উদার নীতিকে দমন করেছিল। কোয়েশ্চেন নাম্বার 9, জাতিরাষ্ট্র বলতে আপনি কি বোঝেন? জাতিরাষ্ট্র বলতে এমন একটি সার্বভৌম রাষ্ট্রকে বোঝায় যেখানে সুনির্দিষ্ট সীমানা রয়েছে, যেখানে বসবাসকারী মানুষরা সাধারণ বংশোদ্ভূত, ভাষা, একই সংস্কৃতি এবং জাতিগত চরিত্রের মতো বিষয়গুলির দ্বারা ঐক্যবদ্ধ। এটির নিজস্ব পছন্দের সরকার থাকার কথাও। একটি জাতিরাষ্ট্রে জনগণের সহযোগিতা, ঐক্য এবং শক্তি থাকার কথা। কোয়েশ্চেন নাম্বার 10, কোন সালে এবং কার রাজত্বকালে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল? 1830 সালে চার্লস দশমের রাজত্বকালে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 11, জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো? অ্যান্সার হচ্ছে লুই ফিলিপকে 1830 সালে ফরাসি পার্লামেন্ট ফ্রান্সের সাংবিধানিক রাজা হিসাবে মনোনীত করেছিল। জুলাই মাসে সংঘটিত বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত হওয়ার কারণে তার রাজতন্ত্রকে জুলাই রাজতন্ত্র নামেও ডাকা হতো বা পরিচিত ছিল। কোয়েশ্চেন নাম্বার 12, 1830 সালে চার্লস এক্স কর্তৃক জারি করা 4টি অধ্যাদেশ কী কী ছিল? 1830 সালে চার্লস এক্স কর্তৃক জারি করা 4টি অধ্যাদেশ ছিল: সংবাদপত্রের স্বাধীনতা স্থগিত করা, চেম্বার অফ ডেপুটিজ ভেঙে দেওয়া, নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন এবং নতুন নির্বাচনের আদেশ। কোয়েশ্চেন নাম্বার 13,
জুলাই বিপ্লবের স্পেন ও পর্তুগালের ওপর কী প্রভাব পড়েছিল? অ্যান্সার হচ্ছে জুলাই বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়ে স্পেন এবং পর্তুগালের জনগণ গণতান্ত্রিক সরকার প্রবর্তনের জন্য আন্দোলন শুরু করে। জনতার আন্দোলনের চাপে ওই দেশগুলির শাসকরা উদার প্রশাসনিক ব্যবস্থা চালু করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 14, 1830 সালের জুলাই বিপ্লবের তাৎক্ষণিক ফলাফল কী ছিল? জুলাই বিপ্লবের তাৎক্ষণিক ফলাফল ছিল ফরাসি রাজা চার্লস দশমকে উৎখাত করা। তার স্থলাভিষিক্ত হন অর্লিন্সের ডিউক লুই ফিলিপ। এটি ভিয়েনা কংগ্রেস কর্তৃক গৃহীত বৈধতা নীতিকে তীব্রভাবে আঘাত করেছিল। কোয়েশ্চেন নাম্বার 15, ফ্রান্সের বাইরে ফেব্রুয়ারি বিপ্লবের দুটি প্রভাব উল্লেখ করো। অ্যান্সার হচ্ছে ফ্রান্সের বাইরে ফেব্রুয়ারি বিপ্লবের দুটি প্রভাব ছিল। 1 নম্বর, 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণেই মেটারনিচ, যিনি 29 বছর ধরে ইউরোপের সকল দেশের রাজনীতি পরিচালনা করেছিলেন, তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এবং 2 নম্বর হচ্ছে 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব জাতীয়তাবাদের একটি নতুন অভিজ্ঞতা প্রদান করে। এই বিপ্লবের ফলে ইউরোপে সামরিকবাদের চেতনা বৃদ্ধি পায়। কোয়েশ্চেন নাম্বার 16, ফ্রান্সের ওপর ফেব্রুয়ারি বিপ্লবের দুটি প্রভাব উল্লেখ করো। ফ্রান্সের ওপর ফেব্রুয়ারি বিপ্লবের দুটি প্রভাব ছিল। 1 নম্বর, ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটায় এবং ফ্রান্সকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। 2 নম্বর, 1848 সালের বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের জনগণ স্থায়ীভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। কোয়েশ্চেন নাম্বার 17, 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব কখন এবং কার রাজত্বকালে সংগঠিত হয়? অ্যান্সার হচ্ছে অর্লিন রাজবংশের লুই ফিলিপের শাসনকালে 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 18, 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের দুটি গুরুত্ব উল্লেখ করুন। অ্যান্সার হচ্ছে 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটায়। এটি ভিয়েনা বন্দোবস্তের অবসান ঘটিয়েছিল। চলো, কোয়েশ্চেন নাম্বার 19 বলছে নেপোলিয়ন ইতালিকে ঐক্যবদ্ধ করার জন্য কি করেছিল? অ্যান্সার হচ্ছে নেপোলিয়ন বিজয়ের আগে ইতালি ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, যার বেশিরভাগই বিদেশি শাসকদের দ্বারা শাসিত ছিল। নেপোলিয়ন ইতালি জয় করার সময় ইতালির বিভিন্ন প্রদেশকে একত্রিত করেছিলেন এবং কোড নেপোলিয়ন নামে পরিচিত তার আইন প্রয়োগ করেছিলেন। তিনি সমস্ত সামন্ত প্রভুদের তাড়িয়ে দিয়েছিলেন এবং ইতালির বিভিন্ন অংশকে ঐক্যবদ্ধ করার জন্য রাস্তা তৈরি করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 20, একীকরণের আগে ইতালির অবস্থা কেমন ছিল? একীকরণের আগে ইতালি একটি বিভক্ত দেশ ছিল। 1 নম্বর, উত্তরে একজন ইতালীয় রাজার শাসনাধীন পিডমন্ট এবং সার্ডিনিয়া দ্বীপ ছাড়াও ইতালির বিভিন্ন অংশ কোনো না কোনো দেশের দখলে ছিল। 2 নম্বর, মধ্য ইতালি পোপ দ্বারা শাসিত ছিল, যিনি চার্চের পাশাপাশি রোমান সাম্রাজ্যেরও প্রধান ছিলেন। 3 নম্বর, অস্ট্রিয়া ইতালির উত্তর অংশ দখল করে। 4 নম্বর, ইতালির দক্ষিণ অংশ, যার মধ্যে নেপলস এবং সিসিলি দ্বীপ অন্তর্ভুক্ত ছিল, নেপলসের রাজার শাসনাধীনে ছিল। এবং কোয়েশ্চেন নাম্বার 5, পয়েন্ট নাম্বার 5, তাছাড়া ইতালির অনেক ছোট অংশ অস্ট্রিয়ার রাজপুত্রদের দ্বারা শাসিত ছিল। কোয়েশ্চেন নাম্বার 21, ইতালিতে কার্বোনারি আন্দোলন কেন শুরু হয়েছিল? 19বিংশ শতাব্দীর শুরুতে ইতালি একটি ভৌগোলিক অভিব্যক্তি ছিল। পুরো দেশটি কয়েকটি রাজ্যে বিভক্ত ছিল। প্রতিটি রাজ্যের শাসকরা ছিলেন স্বৈরাচারী। বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রথম প্রকাশ করে 1820 সালের একটি গোপন সমাজ। আশা করি যাদের ভিডিও ভালো লাগছে তারা একটি লাইক করেছো, এবং অবশ্যই যারা এখনও মার্কস 1-এর কোয়েশ্চেন দেখোনি তারা এই ভিডিও শেষ হওয়ার পর চ্যানেলে গিয়ে মার্কস 1-এর যে প্রশ্নগুলো সেগুলো দেখে আসবে। এবং আগামী সময়ে তোমাদের এখন অন্য যে সাবজেক্টের কোনো চ্যাপ্টার যেটা প্রয়োজন তোমাদের এখন নোটস বা সাজেশন আমাকে কমেন্ট বক্সে জানাও। প্রশ্ন 22, ইতালির দুটি সংগঠন কার্বোনারি এবং ইয়ং ইতালির মধ্যে পার্থক্য কী ছিল?
উত্তর হচ্ছে কার্বোনারি ছিল ইতালির একটি গোপন সংগঠন যেখানে সকল বয়সের মানুষ যোগ দিতে পারত, কিন্তু ইয়ং ইতালি ছিল একটি যুব সংগঠন যেখানে 40 বছর বয়স পর্যন্ত যে কোনো পুরুষ যোগ দিতে পারত। কার্বোনারি ছিল ইতালীয় বিদ্রোহীদের একটি গোপন সমাজ যারা সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ইতালিকে মুক্ত করতে চেয়েছিল। ইয়ং ইতালির সদস্যরা বিশ্বাস করতেন যে সংগঠিত গণ অভ্যুত্থান ইতালীয় মুক্তি আনবে। কোয়েশ্চেন নাম্বার 23, ইয়ং ইতালি কী ছিল? জোসেফ মাজিনি ছিলেন ইতালির একজন অনুপ্রেরণাদায়ক নেতা। তিনি 1832 সালে ইয়ং ইতালি নামে একটি দল প্রতিষ্ঠা করেছিলেন। ইতালীয় যুবকদের শক্তির প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। 40 বছর বয়স পর্যন্ত যুবকরা এর সদস্য হতে পারত। মাজিনি কে ছিলেন? মাজিনি ছিলেন ইতালীয় জাতীয়তাবাদের প্রধান পুরোহিত। তিনি ছিলেন ইয়ং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি ইতালীয় মুক্তির জন্য বিদেশি শক্তির সাহায্য নেওয়ার ধারণা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ইতালীয় যুব সমাজ এবং জনগণ ত্যাগের মাধ্যমে নিজেদের মুক্ত করবে। কোয়েশ্চেন নাম্বার 25, মাজিনির আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী ছিল? মাজিনির আন্দোলনের সীমাবদ্ধতাগুলি ছিল, মাজিনি একজন আদর্শবাদী দেশপ্রেমিক ছিলেন, কিন্তু তার কর্মসূচি ছিল অবাস্তব। ইতালির স্বাধীনতার জন্য তিনি কোনো বিদেশি শক্তির সাহায্য নিতে বিরত ছিলেন। মাজিনি ইতালির সামরিক শক্তি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি। তিনি বুঝতে পারেননি যে অস্ট্রিয়ার বিরুদ্ধে ইতালির যুদ্ধে দেশপ্রেম এবং আত্মত্যাগ যথেষ্ট ছিল না। কোয়েশ্চেন নাম্বার 26, রিসোর্সগিমেন্টো কি? ইতালির একীকরণ আন্দোলনের নেতা ক্যাভোর উল্লেখ করেছিলেন যে ইতালিকে পিডমন্টের হাউসের অধীনে একত্রিত করা উচিত এবং ইতালির চাহিদা এবং আকাঙ্ক্ষা পূরণ করবে এমন একটি সংসদ সহ একটি মধ্যপন্থী সংবিধান প্রণয়ন করা উচিত। আন্দোলনকে আরও প্রভাবশালী করার জন্য তিনি তার রিসোর্সগিমেন্টো জার্নালে বারবার এই ধারণাটি প্রচার করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 27, প্লাম্বিয়ারেস চুক্তির দুটি ধারা উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে নেপোলিয়ন তৃতীয় অস্ট্রিয়ার সাথে যুদ্ধে পিডমন্টকে সমর্থন করতে সম্মত হন। 2 নম্বর হচ্ছে ফ্রান্সকে স্যাভয় এবং নাইসকে তার সীমান্তে স্থাপন করতে হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 28, কখন এবং কাদের মধ্যে প্লাম্বিয়ারেস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1858 সালে নেপোলিয়ন তৃতীয় এবং কাউন্ট ক্যাভোরের মধ্যে প্লাম্বিয়ারেস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 29, ক্রিমিয়ান যুদ্ধ ইতালির একীকরণ আন্দোলনকে কিভাবে প্রভাবিত করেছিল? অ্যান্সারটা স্ক্রিনশট নিয়ে নাও। কোয়েশ্চেন নাম্বার 30, জোলভেরিন কী ছিল? জার্মানির একীকরণের প্রথম পর্যায় ছিল জোলভেরিন, বা জার্মান রাজ্যগুলির শুল্ক ইউনিয়ন তৈরি করা। জোলভেরিনের শর্তাবলী ছিল রাজ্যগুলির মধ্যে সম্পূর্ণ অবাধ বাণিজ্য এবং সমস্ত সীমান্তে অভিন্ন শুল্ক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, জার্মানিতে ঐক্যবদ্ধ করার জন্য নেপোলিয়ন কী করেছিলেন? কোয়েশ্চেনের অ্যান্সারটা স্ক্রিনশট নিয়ে নাও। জার্মানির একীকরণে দুটি প্রধান বাধা কী ছিল? 1 নম্বর হচ্ছে অস্ট্রিয়ার রাইন কনফেডারেশনের সভাপতি জার্মানির একীকরণের বিরুদ্ধে ছিলেন, এবং 2 নম্বর হচ্ছে উত্তর ও দক্ষিণ জার্মানির জনগণের মতাদর্শে পার্থক্য ছিল। প্রশ্ন 33, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের লক্ষ্য কী ছিল? 1 নম্বর হচ্ছে জার্মানির রাজনৈতিক ঐক্য ও স্বাধীনতা অর্জন, এবং 2 নম্বর হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্রের সরকারের পরিবর্তে একটি জনপ্রিয় সরকার প্রতিষ্ঠা করা। 34, বিসমার্ক কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিসমার্ক প্রুশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি রক্ত এবং লৌহ নীতি অনুসরণ করেছিলেন এবং প্রুশিয়ার নেতৃত্বে জার্মানিকে একীভূত করেছিলেন। জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি 3টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ 1864, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ 1866, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ 1870 সাল। কোয়েশ্চেন নাম্বার 35, রক্ত ও লৌহ নীতি কি? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
বিসমার্কের মতে জার্মান ঐক্যের পথে সবথেকে বড় বাধা ছিল অস্ট্রিয়া। তিনি বলতেন যে সেই সময়ের সবচেয়ে বড় প্রশ্নটি বক্তৃতা এবং সংখ্যাগরিষ্ঠ প্রস্তাবের মাধ্যমে নয়, বরং রক্ত ও লৌহ নীতির মাধ্যমে সমাধান করা হবে। তার লক্ষ্য ছিল সম্ভব হলে কূটনীতির মাধ্যমে, প্রয়োজনে রক্ত ও লৌহ অথবা যুদ্ধের মাধ্যমে অস্ট্রিয়াকে জার্মানি থেকে উৎখাত করা। কোয়েশ্চেন নাম্বার 36, সেদান যুদ্ধের ফলাফল কী ছিল? স্ক্রিনশট নিয়ে নাও। কোয়েশ্চেন নাম্বার 37, জার্মানির একীকরণের জন্য বিসমার্কের দ্বারা পরিচালিত যুদ্ধগুলি কী কী ছিল? ডেনিশ যুদ্ধ, অস্ট্রো প্রুশিয়ান যুদ্ধ এবং ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ। কোয়েশ্চেন নাম্বার 38, সাদোয়া যুদ্ধের দুটি গুরুত্ব উল্লেখ করো। স্ক্রিনশট নিয়ে নাও। 39, অটোমান সাম্রাজ্যের নামকরণ কেন করা হয়েছিল? আনাতোলিয়ার তুর্কি গোত্রের নেতা প্রথম ওসমান 1299 সালের দিকে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অটোমান শব্দটি এসেছে ওসমানের নাম থেকে, যা আরবি ভাষায় উসমান ছিল। কোয়েশ্চেন নাম্বার 40, প্রথম বলকান যুদ্ধ কখন এবং কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? কোন চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে? স্ক্রিনশট নিয়ে নাও অ্যান্সারটা। আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্নেরই স্ক্রিনশট নিয়ে নিচ্ছ অথবা খাতায় লিখে নিচ্ছ, কারণ না হলে তোমরা পরে খুঁজে পাবে না। আর যদি তা না করো অবশ্যই ভিডিওটি সেভ করে রাখো যাতে পরে আবার খুঁজে পাও। কোয়েশ্চেন নাম্বার 41, বলকান লীগ কোন দেশ গঠন করেছিল? বলকান লীগ কোন সালে গঠিত হয়েছিল? বলকান লীগ গঠনকারী দেশগুলি ছিল বুলগেরিয়া, সার্বিয়া, গ্রিস এবং মন্টিনিগ্রো। এবং 2 নম্বর হচ্ছে বলকান লীগ গঠিত হয়েছিল 1912 সালে। যে সমস্ত প্রশ্ন আমি দিচ্ছি একটা প্রশ্ন এর বাইরে থেকে আসবে না, পরীক্ষায় এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। এখানে তোমাদের যেমন নোটস দেওয়া আছে তেমন সাজেশন করা আছে, তোমরা কোয়েশ্চেন ব্যাংক খুলে মিলিয়ে নাও। প্রত্যেকটা প্রশ্ন কোয়েশ্চেন ব্যাংকেও আছে। তোমরা পরীক্ষায় বসবে এবং এর মধ্যে থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তোমরা 90% থেকে 95% কোয়েশ্চেন এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, প্যান স্ল্যাব আন্দোলন বলতে কি বোঝায়? স্ক্রিনশট নিয়ে নাও অ্যান্সারটা। ফিলতে হেতাইরা কি? অ্যান্সার তোমাদের সামনে আছে, এগুলো স্ক্রিনশট নিতে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, ভিয়েনা নোট কি? ওকে, নেক্সট কোয়েশ্চেন, আদ্রিয়ানোপলের চুক্তির বিধান কি ছিল? নেক্সট কোয়েশ্চেন, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ছবি দেওয়া আছে, ফ্লোরেন্স নাইটাঙ্গেল, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 47, জার দ্বিতীয় আলেকজান্ডার কি সত্যি ভূমিদাসদের মুক্ত করেছিলেন? একটা বিবরণমূলক কোয়েশ্চেন, একটুখানি কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন হয়ে যায়, বিবেচনা করতে হয়। অ্যান্সার দেওয়া আছে সামনে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। কোন সালে এবং কার দ্বারা ভূমিদাসত্ব বিলোপের জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল? চলো নেক্সট কোয়েশ্চেন, জার দ্বিতীয় আলেকজান্ডার জনগণকে সন্তুষ্ট করতে পারেননি, প্রমাণ দিন। এই সমস্ত প্রশ্নগুলো কোয়েশ্চেন ব্যাংকে তোমাদের থাকে, কিন্তু মানে বই তোমরা সহজে খুঁজে পাবে না। হয়তো অনেকের বই আছে মানে বই, কারণ সবাই তো সেম পাবলিকেশনের মানে বই ইউজ করো না, রেফারেন্স বুক ইউজ করো না। তো সেক্ষেত্রে যারা যারা রেফারেন্স বুক অথবা মানে বই বা সহায়িকা, আমরা যেটাই বলি না কেন, সহায়িকায় যারা যারা পাচ্ছ না খুঁজে প্রশ্নগুলো, এগুলো কিন্তু তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে থাকবে। আর এই ধরনের কিন্তু 1 থেকে 2টো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, 4 মার্কসেও আসবে এবং 2 মার্কসেও আসবে। তাই অবশ্যই এই প্রশ্নগুলোকে খুব মন দিয়ে পড়ো, কারণ এই প্রশ্নগুলো তোমাদের একমাত্র আরএমস একাডেমি দিচ্ছে। আর কোনো চ্যানেলে তোমরা এইভাবে পুরো ক্লিয়ারলি অ্যান্সার সহ, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সহ এমন সাজেস্টিভ কোয়েশ্চেন তোমরা আর কোনো চ্যানেলে পাবে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো, আরও কোয়েশ্চেন আছে সামনে। এবার মার্কস 4 কোয়েশ্চেন বলতে যাচ্ছি আমি। মার্কস 4 প্রশ্নগুলো আমি একটারও উত্তর বলছি না, আমি সামনে উত্তরগুলো শো করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, 1815 সালের পর রাজনৈতিক ও জাতীয়তাবাদী আদর্শের মধ্যে কেন দ্বন্দ্ব দেখা দেয়? আমি অ্যান্সারটা স্ক্রোল ডাউন করছি, তোমরা স্ক্রিনশট নিতে থাকো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভিয়েনা চুক্তি ছিল একটি যুক্তিসঙ্গত এবং রাষ্ট্রনায়ক সুলভ মীমাংসা। ভিয়েনা মীমাংসার সমর্থনে লিখুন। বললাম না কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন থাকে, যেগুলো তোমার যুক্তি দিয়ে লিখতে হবে।
তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এই সমস্ত প্রশ্নগুলো আজকের এই ভিডিওয়ে থাকছে। সমস্ত একদম সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে আজকের এই ভিডিও, তোমাদের কোনো জায়গায় সমস্যা হবে না। কোয়েশ্চেন নাম্বার 3, ভিয়েনা কংগ্রেস ফ্রান্স সম্পর্কে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? ওকে, অ্যান্সার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, একদম পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, প্রত্যেকটা অ্যান্সার পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 4, কোন সময়কালকে সম্মেলনের যুগ বলা হয় এবং এই সময়কালে কোন কোন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? ওকে, চলো অ্যান্সার সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট পয়েন্ট করে। কোয়েশ্চেন নাম্বার 5, চতুর্মুখী জোটের মূল উদ্দেশ্য কী ছিল? ওকে, অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক। ইউরোপের কনসার্ট কী ছিল, এর উদ্দেশ্য কী ছিল? তোমাদের সামনে অ্যান্সার রাখা আছে। ওকে, চলো উদ্দেশ্যগুলি পয়েন্ট করে লেখা আছে, পড়তে আশা করি সুবিধা হবে। যাদের মনে হচ্ছে যে এই সমস্ত প্রশ্নগুলো, অনেকের মনে হচ্ছে যে 4 নম্বর প্রশ্নগুলো এত বড় আমি লিখতে পারবো না পরীক্ষায়, অনেকের মনে হচ্ছে যে প্রশ্নগুলো অনেক ছোটো হয়ে গেছে, এইটুকুতে লিখলে কি 4 নম্বর পরীক্ষায় দেবে? তো সেই সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে যে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পড়তে পারো, প্রশ্নগুলোর উত্তর যথেষ্ট স্ট্যান্ডার্ড উত্তর দেওয়া আছে, কিন্তু তোমাদের যদি মনে হয় যে আমি এখান থেকে পড়বো, এই জায়গার অ্যান্সারটা আমার বেশি মনে লাগছে, মনে ধরছে, তুমি সেখান থেকেই পড়তে পারো। আজকের এই ভিডিওর লক্ষ্য হচ্ছে মেন কোয়েশ্চেন্সগুলো, যে সমস্ত প্রশ্নগুলো এগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের সাজেস্টিভ কোয়েশ্চেন, এবং উত্তর দেওয়ার কারণ হচ্ছে অনেকেই এই প্রশ্নগুলো খুঁজতে সময় ব্যয় করতে চায় না, তারা চায় যে ডিরেক্টলি কোয়েশ্চেনগুলো অ্যান্সার আমাদের দিয়ে দেওয়া হোক, আমরা সেই প্রশ্নগুলো যে টাইমে খুঁজতাম অ্যান্সারগুলো সেই টাইমে মুখস্থ করে নেব। সেই উদ্দেশ্যে আজকের ভিডিও টোটাল অ্যান্সার সহ করা আছে। কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে মেটারনিচ ব্যবস্থার সুবিধা এবং অসুবিধা কী ছিল? ওকে, সামনে অ্যান্সার আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 1830 সালের জুলাই বিপ্লবের গুরুত্ব কী? একদম পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, 1 2 3 করে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 9, জুলাই বিপ্লবের ফ্রান্সের ওপর কী প্রভাব পড়েছিল? পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে একদম। প্রশ্ন 10, জুলাই বিপ্লবের দ্বারা রামমোহন রায় কীভাবে প্রভাবিত হয়েছিলেন? একদম একটা আনকমন কোয়েশ্চেন, একদম আনকমন কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্নটি আসে, পরীক্ষায় কিন্তু এই সমস্ত প্রশ্ন আসছে। খুব সুন্দর করে অ্যান্সারটা লেখা আছে, তোমরা অ্যান্সারটা স্ক্রিনশট দিয়ে নাও। নেক্সট কোয়েশ্চেন, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের একটি বিবরণ দাও। কমন কোয়েশ্চেন, অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার স্ক্রিনশট নিয়ে নাও। চলো, ওকে। কোয়েশ্চেন নাম্বার 12, 1848 সালকে কেন বিপ্লবের বছর বলা হয়? কমন কোয়েশ্চেন, স্ক্রিনশট নিয়ে নাও। চলো, গুইজোট কে ছিলেন, তার দমনমূলক নীতি সম্পর্কে লেখো। ওকে, অ্যান্সার সামনে দেওয়া আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, ইতালির একীকরণের পথে বাধাগুলি কী কী ছিল? একদম পয়েন্ট পয়েন্ট করে অ্যান্সার দিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে নাও, একদম পয়েন্ট পয়েন্ট করে অ্যান্সার দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 15, ইতালীয় একীকরণ আন্দোলনে মাজিনির অবদান কী ছিল? পয়েন্ট পয়েন্ট করে মাজিনির অবদানগুলো দেওয়া আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, রাইন কনফেডারেশন কী ছিল? সামনে অ্যান্সার, স্ক্রিনশট নিয়ে নাও। ফ্রাঙ্কফুর্ট সংসদ কী ছিল? ওকে, স্ক্রিনশট নিয়ে নাও সবাই। কোয়েশ্চেন নাম্বার 18, জার্মানির সম্পূর্ণ একীকরণ অর্জনের জন্য বিসমার্ক 3টি যুদ্ধ করেছিলেন। আলোচনা করুন, যুদ্ধের নাম চাইনি, তোমাদের আলোচনা চেয়েছে, প্রত্যেকটা যুদ্ধকে একদম পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা আছে, স্ক্রিনশট নিয়ে নাও, একদম পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 19, বলকান জাতীয়তাবাদের উত্থানের কারণ কী ছিল? ওকে, কারণগুলো প্রত্যেকটা এরকম ধরনের প্রশ্ন যেগুলো পয়েন্ট করা যায়, পয়েন্ট করতে হয়, সেগুলো প্রত্যেকটা পয়েন্ট করা আছে, স্ক্রিনশট নিয়ে নাও। গ্রিক স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য কী? পয়েন্ট করা আছে, সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নাও। ক্রিমিয়ান যুদ্ধের তাৎপর্য কী? ওকে, এই হলো অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ক্রিমিয়ান যুদ্ধের পর কোন চুক্তি সম্পাদিত হয়েছিল? চুক্তির বিধানগুলি কী ছিল? ওকে,
প্যারিস চুক্তি সম্পাদিত হয়েছিল এবং বিধানগুলো সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন, 1861 সালের মুক্তি আইনের সমালোচনা আপনি কিভাবে করবেন? আবার একটা কন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন, সমালোচনা করতে বলছে, অ্যান্সার সুন্দর করে দেওয়া আছে, আনকমন কোয়েশ্চেন, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এই হলো আমাদের 4 মার্কসের কোয়েশ্চেন। এবার আরেকটা জিনিসও আজকের এই ভিডিও তোমাদের বোনাস থাকছে, যারা কিনা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাদের জন্যই একমাত্র আজকের এই বোনাসটা থাকবে। সেটা হচ্ছে মার্কস 8 প্রশ্ন আজকের এই ভিডিওয়ে আমি তোমাদের দিচ্ছি। মার্কস 8 প্রশ্ন থাকবে। চলো, ভিয়েনা কংগ্রেসের আসল উদ্দেশ্য ছিল পরাজিতদের কাছ থেকে নেওয়া লুণ্ঠিত সম্পদ বিজেতাদের মধ্যে ভাগ করে দেওয়া। আলোচনা করো। মার্কস 8 পরীক্ষা এটা আসে 3 নম্বর চ্যাপ্টার থেকে। সুন্দর করে অ্যান্সার তোমাদের সামনে দেওয়া হয়েছে, স্ক্রিনশট নিয়ে নাও। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, ভিয়েনা কংগ্রেসের মূল নীতিগুলি আলোচনা করুন। একদম একদম ক্লিয়ারলি অ্যান্সার দেওয়া হয়েছে সুন্দর করে। স্ক্রিনশট নিতে থাকো ভিডিওগুলো পজ করে। চলো নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন 3, ভিয়েনা কংগ্রেসের কাজ সমালোচনা করুন। খাতায় লিখে নাও, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, যেটা তোমার মনে হয়, কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। চলো, এই হলো অ্যান্সার, পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 4, ক্ষতিপূরণের নীতি অনুসারে ইউরোপে কি ব্যবস্থা করা হয়েছিল? এই হলো অ্যান্সার, মার্কস 8 আসবে। দক্ষিণা কিন্তু 8 আছে, প্রচুর কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, না পড়লেই 8 নম্বর একদম হাতছাড়া। কোয়েশ্চেন নাম্বার 5, 1815 থেকে 1848 সালের মধ্যবর্তী সময়কালকে কেন মেটারনিখের যুগ বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই হলো অ্যান্সার, পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, একদম লিখলেই 8 না হোক, ইতিহাসে 8 একদম দেয় না, কিন্তু ভালো নাম্বার তোমরা পাবে। প্রশ্ন 6, 1830 সালের জুলাই বিপ্লবের কারণ কী ছিল? এই হলো অ্যান্সার, পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। টোটাল 4টে পয়েন্ট দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 7, ফ্রান্সে 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কী ছিল? এই হলো অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8, ইতালির একীকরণের গল্প লেখো, অথবা ইতালি কিভাবে একীভূত হয়েছিল? এই হলো অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9, ইতালির একীকরণে কাউন্ট ক্যাভোরের অবদান কী ছিল? এই হলো অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, ইতালির একীকরণে গ্যারিবাল্ডির অবদান কী ছিল? পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো খুব আসে। কোয়েশ্চেন নাম্বার 11, বিসমার্ক কিভাবে জার্মানিকে একীভূত করেছিলেন? এই হলো অ্যান্সার। খাতায় লিখে নাও পজ করে ভিডিও, অথবা তুমি স্ক্রিনশট নিয়ে নাও। এত বড় বড় প্রশ্ন মুখে বলতে গেলে ভিডিও 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 12, জার্মানিকে একীভূত করার পদক্ষেপগুলি কী ছিল? এই হলো অ্যান্সার। একদম পয়েন্ট পয়েন্ট করে অ্যান্সার দেওয়া আছে, সুন্দর অ্যান্সার দেওয়া আছে, তোমরা পড়ে দেখো, সহজ ভাষায় উত্তরগুলো দেওয়া আছে, কারো পড়তে অসুবিধা হবে না। কোয়েশ্চেন নাম্বার 13, এমস টেলিগ্রাম কি? সামনে অ্যান্সার দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 14, ক্রিমিয়ান যুদ্ধের কারণ কী ছিল? ক্রিমিয়ান যুদ্ধ কিভাবে ইতালির একীকরণের ভিত্তি স্থাপন করেছিল? এই হলো অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 14, গ্রিকরা কিভাবে তাদের স্বাধীনতা অর্জন করেছিলেন? ওকে, অ্যান্সার লিখে নাও। কোয়েশ্চেন নাম্বার 16, রাশিয়ার ভূমিদাসদের জীবনের একটি কলম চিত্র দিন। মুক্তিদাতা যার নামে কাকে ডাকা হতো এবং কেন ডাকা হতো? ওকে, অ্যান্সারটা লিখে নাও। কোয়েশ্চেন নাম্বার 17,
জার আলেকজান্ডার দ্বিতীয় এর মুক্তি আন্দোলনের আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? ওকে, উত্তর দেখাচ্ছি, উত্তরটা লিখে নাও। কোয়েশ্চেন নাম্বার 18, 1830 সালের জুলাই বিপ্লব এবং 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে মিল এবং ভিন্ন বৈশিষ্ট্যগুলি কী কী ছিল? ওকে, এই হলো উত্তর, লিখে নাও। 19 নম্বর, ক্রিমিয়ান যুদ্ধ কি ন্যায্য ছিল? আমার একটা কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন, আনকমন কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষায় আসে। এই হলো অ্যান্সার, সুন্দর করে উত্তর লেখা আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা আজকের এই ভিডিওয়ে কী কী পেলে? তোমরা আজকের এই ভিডিওয়ে 3 নম্বর চ্যাপ্টার থেকে মার্কস 2 পেলে, মার্কস 4 পেলে, আবার মার্কস 8 পেলে। আশা করি আজকের এই ভিডিও তোমাদের বহু দিন পর্যন্ত হেল্প করবে। তোমরা 9-এ পড়ছো, তোমাদের পরবর্তীকালে যারা 9-এ পড়বে তাদেরও এই ভিডিও হেল্প করতে থাকবে। এই ভিডিও তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হলো, তোমাদের এই চ্যাপ্টার থেকে এর বাইরে থেকে পরীক্ষায় প্রশ্ন আসার কোনো চান্স নেই সেরকম একটা, কারণ তোমাদের কোয়েশ্চেন ব্যাংক কভার করা হয়েছে, তোমাদের মানে বইকে কভার করা হয়েছে, মানে সবাইকে কভার করা হয়েছে, তোমাদের বইয়ের ইম্পর্টেন্স জায়গাগুলো কভার করা হয়েছে। ওভারঅল তোমাদের বইয়ের প্রত্যেকটা কোণাকে ছেঁকে তার থেকে সাজেশন বানিয়ে উত্তর সহ আজকের এই ভিডিও উপস্থাপন করলাম। এই জন্য প্রত্যেকে যদি এরকম ভিডিও, এরকম সাজেশন, এরকম সেশন আরও চাও, অবশ্যই আরএমস একাডেমির সঙ্গে যুক্ত হও এবং চ্যানেলে গিয়ে বাকি সেশনগুলো দেখো যেগুলো তোমাদের প্রয়োজন। আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।